জাতীয় থেকে আন্তর্জাতিক প্রান্তিক জনপদ থেকে নগর চারপাশে ঠিক কি ঘটছে এই মুহূর্তে তা নিয়ে আয়োজন এখন চারদিকে। আপনাদের সঙ্গে আছি আমি আফনান অপসরা। বৃষ্টি কমে আসায় চট্টগ্রাম বিভাগের বন্যা পরিস্থিতির উন্নতি হলেও অনেক নিম্নাঞ্চল এখনও পানির নিচে রয়েছে। ক্ষতিগ্রস্ত ৫ জেলার ৩৬৯টি ইউনিয়নের প্রায় ৯ লাখ মানুষ। এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন ৫০ জন, নিখোঁজ ২ জন। ক্ষতিগ্রস্ত হয়েছে ৭৯,০০০ ঘরবাড়ি, প্রায় ৩,৮৪০ কিলোমিটার সড়ক এবং ৩১৯টি সেতু ও কালভার্ট। দুর্গত এলাকায় সাপের কামড়ে ৯৫ এবং ডায়রিয়ায় অসুস্থ হয়েছে ১২০ জন। এদিকে চট্টগ্রামের সাতকানিয়া ও লোহাগাড়া পরিদর্শন শেষে বিদ্যুৎ, জ্বালানি ও পানি সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ ইসলাম অমিত বলেছেন, সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বন্যা পরিস্থিতি মোকাবেলা করছে। ত্রাণ কার্যক্রমে অনিয়ম বরদাস্ত করা হবে না। অন্যদিকে বৃষ্টি কমলেও রাঙামাটি ও কক্সবাজারের কিছু নিম্নাঞ্চলে পানি বেড়েছে। বান্দরবানে পরিস্থিতির উন্নতি হলেও কয়েকটি উপজেলায় সড়ক যোগাযোগ এখনো স্বাভাবিক হয়নি। উপজেলা প্রশাসন গতকালই এই ১১৭টি ওয়ার্ড, এই ১১৭টি ওয়ার্ড কিন্তু ১৭টা ইউনিয়নের অন্তর্ভুক্ত, সেখানে কিন্তু তারা শুকনো খাবার পৌঁছে দিয়েছে। হয়তোবা কারোর কাছে আগে পৌঁছাতে পারছি, হয়তোবা কারোর কাছে পরে পৌঁছাতে পারছি। আমাদের রেকর্ড সংখ্যক বৃষ্টিপাত হয়, সেখানে দ্রুততার সঙ্গে যেন সেই পানিটা নিষ্কাশন হয়, সেই বিষয়টাই মাথায় রেখেই উনি কিন্তু এই প্রজেক্টটা এটা এমইউ করে আমরা এখানে সিটি কর্পোরেশনকে আমরা সেখানে হস্তান্তর করব। টানা ভারী বৃষ্টিতে কুমিল্লায় ভয়াবহ জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। ভোর থেকে মাত্র ৩ ঘন্টায় ১০৭ মিলিমিটার বৃষ্টিতে প্রধান সড়ক, অলিগলি ও আবাসিক এলাকা হাঁটু থেকে কোমর সমান পানিতে তলিয়ে গেছে। এতে দুর্ভোগে পড়েন এইচএসসি পরীক্ষার্থী সহ নগরবাসী। জলাবদ্ধতার কারণে সবচেয়ে বেশি ভোগান্তি পোহায় কুমিল্লা সরকারি মহিলা কলেজের পরীক্ষার্থীরা। কলেজ কেন্দ্র সহ বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে অনেক শিক্ষার্থী নৌকায় করে পৌঁছান। কেন্দ্রে যাওয়ার সময় পানিতে পড়ে যায় অনেক শিক্ষার্থী, অনেকে অসুস্থ হয়ে পড়ে। আগামী পরীক্ষাগুলোতে কেন্দ্রে পানিতে তলিয়ে থাকলে পরীক্ষা স্থগিতের দাবি জানায় পরীক্ষার্থী ও অভিভাবকরা। এদিকে জলাবদ্ধতায় নগরের অধিকাংশ সড়কে যান চলাচল ব্যাহত হয়। কুমিল্লা আবহাওয়া অফিস জানায়, গত ২৪ ঘন্টায় জেলায় ১৩৮.২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আমরা যদি পরীক্ষার সময় যদি একটা সুন্দর পরিবেশ না পাই, আমরা কিভাবে আমাদের রেজাল্ট সুন্দরভাবে প্রদর্শন করব? পরীক্ষাটি স্থগিত করা অথবা পিছিয়ে দেওয়া আমাদের সুবিধার জন্য, তাহলে আমাদের জন্য ভালো হয়। আজকে অনেক সমস্যার সম্মুখীন হয়েছি আমরা। পরীক্ষার্থীরা ১ ঘন্টা ১.৫ ঘন্টা আগে আসতেই আমার ঘন্টাখানেক সময় লাগছে। অনেক শিক্ষার্থী সেন্সলেস হয়ে গেছে, অনেক অভিভাবক গর্তে পড়ে গেছে। প্রত্যেকটা অভিভাবকের পক্ষ থেকে আমরা এটাই বলতে চাই, আজকে পরীক্ষাটা যদি স্থগিত করা হতো প্রত্যেকের জন্যই ভালো হতো। সকালবেলা এখানে কুমিল্লা সরকারি মহিলা কলেজে শিক্ষার্থীদেরকে আমরা কেন্দ্রে নির্বিঘ্নে যাওয়ার জন্য আমরা নৌকা এবং ভ্যান গাড়ি দিয়ে আমরা সিটি কর্পোরেশনের পক্ষ থেকে ব্যবস্থা নিয়েছি এবং পানি যত দ্রুত কমানো যায় সেজন্য আমাদের টিম কাজ করছে। টানা বৃষ্টিপাতে সিলেট বিভাগে আবারও বন্যার শঙ্কা দেখা দিয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী ২৪ থেকে ৪৮ ঘন্টায় বিভাগ জুড়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। এতে সিলেট, সুনামগঞ্জ সহ উত্তর পূর্বাঞ্চলের নদ নদীর পানি আরও বাড়ার আশঙ্কা রয়েছে। এদিকে হবিগঞ্জ ও মৌলভীবাজারে বন্যার পানি কমতে শুরু করায় স্পষ্ট হয়েছে ক্ষয়ক্ষতির চিত্র। প্রাথমিক হিসাবে আকস্মিক বন্যায় ২ জেলায় ২০০ কোটি টাকারও বেশি ক্ষতি হয়েছে। প্লাবিত ফসলি জমি, ক্ষতিগ্রস্ত সড়ক, বাঁধ ও গ্রামীণ অবকাঠামো। পানি উন্নয়ন বোর্ড বলছে, টানা ভারী বৃষ্টি অব্যাহত থাকলে সিলেট বিভাগের নিম্নাঞ্চল আবারও প্লাবিত হতে পারে। অন্যদিকে পাহাড়ি ঢলে সুরমা নদীর পানি সুনামগঞ্জের ছাতক পয়েন্টে এখনও বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। সুরমার পানি গতকাল আজকে বেড়েছে কিছুটা, পানির লেভেল ডেঞ্জার লেভেলের প্রায় কাছাকাছি, সমানই বলতে গেলে। আর সুরমাতে তো অনেক জায়গায় নদী ভাঙন আছে, সুনামগঞ্জেও আছে। এসব জায়গা যতটা সম্ভব আমরা মোকাবিলা করার জন্য প্রস্তুত আছি আর কি।
4 দিন পর বান্দরবানের সঙ্গে চট্টগ্রাম, কক্সবাজার ও ঢাকা সহ সারা দেশে সড়ক যোগাযোগ স্বাভাবিক হয়েছে। সোমবার দুপুর থেকে বান্দরবান চট্টগ্রাম সড়কের বাজালিয়া দস্তিদারহাট এলাকায় পানি কমে যাওয়ায় আবারও শুরু হয়েছে যান চলাচল। বান্দরবান থেকে চট্টগ্রাম ও কক্সবাজার রুটে কয়েকটি গণপরিবহন ছেড়ে গেছে। এর আগে টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে গত 8 জুলাই থেকে সড়কের একটি অংশ পানিতে তলিয়ে যায়। এতে বন্ধ হয়ে পড়ে বান্দরবানের সঙ্গে দেশের বিভিন্ন এলাকার সড়ক যোগাযোগ। পরিবহন সংশ্লিষ্টরা জানান, পানি কমে যাওয়ায় বাস চলাচল শুরু হলেও যাত্রী সংকটের কারণে এখনও পুরোপুরি স্বাভাবিক হয়নি পরিবহন ব্যবস্থা। এদিকে বান্দরবান রাঙামাটি সড়ক সহ জেলার কয়েকটি অভ্যন্তরীণ সড়কে এখনও যান চলাচল বন্ধ রয়েছে। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলের পানিতে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এতে দিয়েছে বন্যার শঙ্কা। সোমবার সকাল থেকে ভারতের ত্রিপুরা থেকে পাহাড়ি ঢলের পানি আসতে থাকায় আখাউড়া স্থলবন্দর সংলগ্ন বিভিন্ন এলাকায় পানি বাড়তে শুরু করে। কয়েকটি ঘরবাড়িতেও পানি প্রবেশ করেছে। এছাড়া কালন্দি খালের পানি বেড়ে স্থলবন্দর এলাকার কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানে পানি ঢুকেছে। তবে এখনও বন্দরের মূল সড়কে পানি ওঠেনি। স্বাভাবিক রয়েছে যাত্রী পারাপার ও বাণিজ্যিক কার্যক্রম। উপজেলা প্রশাসন জানিয়েছে, এখনও বন্যা পরিস্থিতি তৈরি হয়নি এবং নদ নদীর পানি বিপদসীমার নিচে রয়েছে। তবে ঢলের পানি অব্যাহত থাকলে কয়েকটি এলাকায় বন্যার আশঙ্কা রয়েছে। পরিস্থিতি মোকাবেলায় আগাম প্রস্তুতি নেওয়া হয়েছে। বন্যা কবলিত 11 জেলায় স্বাস্থ্যসেবা নিশ্চিতে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সর্দার সাখাওয়াত হোসেন। তিনি বলেন, স্বাস্থ্যসেবা নিশ্চিতে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার। দুপুরে স্বাস্থ্য মন্ত্রণালয় বন্যা উপদ্রুত এলাকায় স্বাস্থ্য বিষয়ক কার্যক্রম সম্পর্কে সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন, এখন পর্যন্ত 95 জন সাপে কাটা রোগীকে চিকিৎসা দেওয়া হয়েছে। সাপের কামড় থেকে সুরক্ষার জন্য সব জায়গায় অ্যান্টিভেনম পাঠানো হচ্ছে। তবে বন্যা কবলিত অঞ্চলে কলেরা আক্রান্তের খবর পাওয়া যায়নি বলেও জানান তিনি। সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী বলেন, তদন্ত কমিটির সুপারিশ অনুযায়ী হাসপাতালের অনেক কিছু সংস্কার করছে 8 দিন হাসপাতাল। পরবর্তীতে হাসপাতাল পরিদর্শন করে নতুন সিদ্ধান্ত নেওয়া হবে। সকল স্বাস্থ্যকর্মীদের বন্যা পীড়িত এলাকায় ছুটি বাতিল করা হয়েছে এবং সার্বক্ষণিকভাবে দিনে রাতে আমাদের স্বাস্থ্যকর্মীরা কাজ করতেছে। বিগত সরকারের অপরিকল্পিত ব্যবস্থাপনার কারণে বন্যায় প্রাণহানি হচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী। সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ব্রিফিংয়ে তিনি আরও বলেন, জলাবদ্ধতার জন্য যারা আটকে আছে তাদেরকে সহযোগিতা পৌঁছে দিচ্ছে সরকার। বন্যার্তদের সাহায্যার্থে যে সমস্ত টিম কাজ করছে সেই টিমগুলো সেখানে যেতে পারছে। দলের পক্ষ থেকে আমাদের দলের সকল নেতাকর্মী, বিভিন্ন অঙ্গ সংগঠন তারা দ্রুতগতিতে সেখানে পৌঁছাচ্ছেন, শুকনো খাবার নিয়ে যাচ্ছেন। সরকারের দিক থেকে এ ব্যাপারে কোনো পিছুটান নেই, বরং সবসময় সজাগ রয়েছে। ফ্যাসিস্ট সরকার যারা জোর করে ক্ষমতায় ছিল 17 বছর, তারা শুধুমাত্র লুটপাটের জন্য, নিজের পকেট ভারী করার জন্য এই অপরিকল্পিত বিভিন্ন ধরনের কর্মসূচি তারা করেছেন, বিভিন্ন ধরনের স্থাপনা তারা করেছেন। চলতি বর্ষা মৌসুমের পর রাজধানীর সকল খাল খননের উদ্যোগ নেওয়া হবে। এর মাধ্যমে সহজেই ঢাকার পানি বুড়িগঙ্গা ও শীতলক্ষ্যায় নেওয়া সম্ভব হবে, এমন আশা প্রকাশ করেছেন ঢাকা দক্ষিণের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম। বিকেলে অতিবৃষ্টিতে জলজটের শিকার নিউ মার্কেট এলাকায় অবস্থিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের কুয়েত মৈত্রী ও ফজিলাতুন্নেসা মুজিব হল এলাকা পরিদর্শন শেষে এমন আশা করেন তিনি। যেখানে সেখানে পলিথিন, প্লাস্টিক ফেলে ড্রেন বন্ধ হয়ে যাতে জলাবদ্ধতা না হয় সে ব্যাপারে নগরবাসীর প্রতি আহ্বানও জানান তিনি। এবং এই হলে শিক্ষার্থীদের যাতায়াতের ক্ষেত্রে একই সাথে স্থায়ীভাবে টেকসই এবং স্থায়ী সমস্যা সমাধানের জন্য সেক্রেটারি, অর্গানাইজিং সেক্রেটারি সহ অন্যান্য নেতৃবৃন্দের সাথে এটার সমাধান আমরা দেওয়ার জন্য চেষ্টা করব। আপনাদের জনাব তারেক রহমান রাষ্ট্রের দায়িত্ব নেওয়ার পরে তিনি আবার খালগুলো কাটার নির্দেশ দিয়েছেন, তবে আমাদের ঢাকা শহরে খালগুলো এখনো আমরা মুক্ত করতে পারি নাই। এবার তাড়াতাড়ি বর্ষা চলে আসছে, আমরা আশা করি বর্ষার পরে প্রতিটা খাল আমরা খনন করব, খননের মধ্য দিয়ে এবং পানি নিষ্কাশনের ওয়ে আউটগুলো আমরা বের করব।
নগরীর 50 থেকে 60% খালের সীমানা ইতোমধ্যে নির্ধারণ করা হয়েছে। বাকি খালগুলোর সীমানা নির্ধারিত হলেই খাল খননের কাজ শুরু করবে ডিএনসিসি। সোমবার অতি বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত গুলশান লেক পরিদর্শনে গিয়ে এ মন্তব্য করেন প্রশাসক মোহাম্মদ শফিকুল ইসলাম খান। সোমবার দুপুরে জলাবদ্ধতা নিরসনে দীর্ঘমেয়াদী পরিকল্পনার কথা জানিয়ে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ শফিকুল ইসলাম খান আরও বলেন, রাজধানীর লেকগুলোর দেখভালের দায়িত্ব রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুকের। জলাবদ্ধতা নিরসনে রাজুককে প্রয়োজনীয় পরামর্শ দিয়ে চিঠি দেবে সিটি কর্পোরেশন। এতে ভবিষ্যতে কমে আসবে রাজধানীর জলাবদ্ধতা। এই লেকগুলো সব রাজুকের আন্ডার, আমি বারবার বলছি। এটা সিটি কর্পোরেশনের পক্ষ থেকে আমরা কেন এসেছি আজকে নগরবাসী যাতে স্বস্তিতে থাকতে পারে, দুর্ভোগ যাতে পোহাতে না হয়। আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আমরা এই বিষয়গুলো সাজেশন আকারে চিঠি লিখে যার ডিপার্টমেন্টকে বলবো যে আমরা এইভাবে এটা দেখেছি, আপনি এইভাবে কাজ করলে হয়তো বা আগামী বছরগুলোতে ভারী বর্ষণ হলে যাতে জনদুর্ভোগ না হয়, জলাবদ্ধতা না হয়। পরিবর্তনশীল বিশ্বে জলবায়ুর ভারসাম্য রক্ষায় সবাইকে একযোগে বৃক্ষরোপণের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার বরিশালের গৌরনদী এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনের সময় প্রধানমন্ত্রী বলেন, শুধু বৃক্ষরোপণই নয়, সবাইকে একসাথে চারা গাছের যত্ন নিতে হবে। আগামী 5 বছরে সরকার 25 কোটি গাছ লাগাবে বলেও জানান তিনি। সবাই মিলে একযোগে দেশ করার কাজে নেমে পড়লে খুব দ্রুতই সারা দেশ তার সুফল পাবে বলেও আশাবাদ ব্যক্ত করেন সরকার প্রধান। এ সময় সবাইকে ময়লা আবর্জনা নির্দিষ্ট স্থানে ফেলার আহ্বান জানান প্রধানমন্ত্রী। এদিকে গৌরনদীর অশ্বিনী কুমার ইনস্টিটিউশন মাঠে ফ্যামিলি কার্ডের উপকারভোগী নারীদের সাথে মতবিনিময়ে অংশ নেন প্রধানমন্ত্রী। এ সময় তিনি সুবিধাভোগী কয়েকজন নারীর সাথে সরাসরি কথা বলেন। পরে বরিশালের 30 গোডাউন বধ্যভূমি এলাকায় আরেকটি বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন তিনি। এখন আগের মতন শীত পড়ে না, আবার গরমের সময় অনেক বেশি গরম পড়ে। তো এই যে সব সমস্যাগুলো যদি আমাদেরকে সমাধান করতে হয় বা এই সমস্যার কষ্টটা যদি কমিয়ে আনতে হয়, আমাদেরকে সারা দেশে অনেক গাছ লাগাতে হবে। মহিলাদেরকে, নারীদেরকে আমরা স্বাবলম্বী করার জন্য, অর্থনৈতিকভাবে এবং শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে স্বাবলম্বী করার জন্য খালেদা জিয়া ইন্টারমিডিয়েট পর্যন্ত ফ্রি করেছিলেন, বাকি একদম অনার্স পর্যন্ত, স্নাতক পর্যন্ত এবার ইনশাল্লাহ আমরা ফ্রি করব মেয়েদের জন্য। শিক্ষার পাশাপাশি নারীরা বা মায়েরা যাতে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে পারে, সেই জন্য এই ফ্যামিলি কার্ড আমরা দিয়েছি। বরিশালের বাবুগঞ্জে বাংলাদেশ সেনাবাহিনীর গ্রীষ্মকালীন প্রশিক্ষণ মহড়া পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বেলা 11:30টায় বরিশালের বাবুগঞ্জ উপজেলার পূর্ব রহমতপুর এলাকায় বাংলাদেশ সেনাবাহিনীর গ্রীষ্মকালীন প্রশিক্ষণ মহড়া স্থলে যান প্রধানমন্ত্রী। পরে জঙ্গলের ভেতরে সেনা সদস্যদের বিভিন্ন প্রশিক্ষণ কার্যক্রম ও যুদ্ধের প্রস্তুতি পরিদর্শন করেন। দায়িত্বপ্রাপ্ত সেনা কর্মকর্তারা প্রধানমন্ত্রীকে তাদের কৌশলগত প্রস্তুতি সম্পর্কে অবহিত করেন। প্রধানমন্ত্রী সেনা কর্মকর্তাদের সাথে আলাপে বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি জনগণের গভীর আস্থা রয়েছে। জাতীয় যে কোনো নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি আইন শৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনী বারবার পেশাদারিত্ব, সাহসিকতা ও দেশপ্রেমের উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে। এই আস্থা ও মর্যাদা ধরে রাখতে প্রশিক্ষণ, আধুনিক প্রযুক্তির ব্যবহার সহ নানা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন তিনি। ফ্যাসিস্ট আমলে প্রতিটি মডেল মসজিদ নির্মাণে 13 কোটি কিভাবে 21 কোটি হলো সেটা খতিয়ে দেখার জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে নির্দেশনা দেয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমদ। সোমবার জাতীয় সংসদ অধিবেশনে সরকার দলীয় সংসদ সদস্য জয়নুল আবেদিন ফারুকের প্রশ্নের জবাবে এ তথ্য জানান স্বরাষ্ট্রমন্ত্রী। বলেন, ফ্যাসিস্ট আমলে অর্থ লোপাটের জন্য বিভিন্ন প্রকল্প নেওয়া হয়েছে, কিন্তু মসজিদ করার নাম করে যে দুর্নীতি হয়েছে খুবই গর্হিত কাজ। এদিন বিরোধী দলীয় সংসদ সদস্য আক্তার হোসেন বলেন, বিরোধী দলের আসনগুলোতে সরকার দলীয় সংরক্ষিত নারী সংসদ সদস্যের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে বলে সরকার দলীয় এক নারী সংসদ সদস্য সংসদে জানিয়েছেন। এর মাধ্যমে একদলীয় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করতে চায় কিনা বিএনপি, এমন প্রশ্ন রাখেন তিনি। জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নারী সংরক্ষিত সংসদ সদস্যদের এলাকা সমগ্র বাংলাদেশ, তাদের নির্দিষ্ট কোনো এলাকা নেই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
দুর্নীতি করার জন্য প্রাক্কলনের মধ্যেই আগে ঢুকেছে, তারপরে দুর্নীতি হয়েছে, সময় বৃদ্ধি হয়েছে, ব্যয় বৃদ্ধি হয়েছে, তার উপর এখন 13 কোটি থেকে 21 কোটিতে কিভাবে গেল? এই মডেল মসজিদগুলোর সমস্ত প্রকল্প ব্যয় টোটাল কত ছিল, কতটা নাম্বার অফ মডেল মসজিদ হয়েছে, সমস্ত মসজিদ ওয়ারি সেটা তদন্ত পরিচালনা করার জন্য আমি আজকে মন্ত্রণালয়কে নির্দেশ দেব মাননীয় স্পিকার। মুজিব বর্ষে 4,000 কোটি টাকা অপচয়ের অভিযোগে নথিপত্র হাতে পেয়েছে দুদক। যাচাই বাছাই শেষে হতে পারে একাধিক মামলা, এমন তথ্য জানিয়ে সংস্থাটির মুখপাত্র বলেন, অতি গুরুত্বপূর্ণ বিবেচনায় দুদকের পাশাপাশি বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা সংস্থা BFIU ও CIDর সমন্বয়ে অনুসন্ধানী দল কাজ করছে। শেখ মুজিবের জন্মশতবার্ষিকী পালন এবং সারা দেশে বিভিন্ন জায়গায় 10,000-এরও বেশি মুরাল ভাস্কর্য নির্মাণ করে রাষ্ট্রীয় কোষাগার থেকে 4,000 কোটি টাকার বেশি অর্থ অপচয়ের অভিযোগে যে অনুসন্ধান চলমান রয়েছে, অনুসন্ধানকারী কর্মকর্তাগণ বিভিন্ন সংশ্লিষ্ট দপ্তরগুলোতে পত্র প্রেরণ করেছিলেন, অনেক জায়গা থেকে তথ্য পেয়েছেন, ইতিমধ্যে অনেক তথ্য সংগ্রহ করেছেন তারা। শেখ হাসিনা আত্মসমর্পণ করলে তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। পররাষ্ট্র মন্ত্রণালয়ে ব্রিফিংয়ে প্রতিমন্ত্রী আরও বলেন, শেখ হাসিনা আত্মসমর্পণ করলে তাকে জেলে যেতে হবে, আইন তার নিজস্ব গতিতে চলবে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী নেতাকর্মীদের উজ্জীবিত করতে বিদেশে বসে শেখ হাসিনা বক্তব্য দিচ্ছেন বলেও মন্তব্য করেন প্রতিমন্ত্রী। একজন আসামি যদি দেশের বাইরে থাকে, তার সে আত্মসমর্পণ করুক বা না করুক, তার জন্য বিচার একই হবে। বাংলাদেশের আইন অনুযায়ী ওনার বিরুদ্ধে ব্যবস্থা হবে, ওনাকে জেলে যেতে হবে। আসামি যদি আত্মসমর্পণ না করে যে উনি বিদেশে বসে বক্তব্য দিচ্ছে, এগুলো তো আমি মনে করি রাজনৈতিকভাবে ওনার আওয়ামী লীগের যারা নেতাকর্মীরা পালিয়ে আছে, লুকিয়ে আছে, তাদেরকে জাগ্রত করার জন্য, উজ্জীবিত করার জন্য বলছে। এছাড়া তো কোনো কারণ আমি দেখছি না। ভারতের সাথে আমাদের যে চলমান কথাবার্তা হয়, ডায়ালগ হয়, আমাদের এক্সচেঞ্জ হয়, তখন সবসময় এই সাবজেক্ট থাকে আলোচনায়। IMF-এর সঙ্গে নতুন ঋণ কর্মসূচির কাঠামো ও নীতিমালা নিয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, আর্থিক খাতের সংস্কার, শেয়ার বাজারের উন্নয়ন এবং কর জিডিপি অনুপাত বাড়াতে সরকারের পদক্ষেপকে ইতিবাচক হিসেবে দেখছে IMF। সচিবালয়ে নতুন ঋণ কর্মসূচির সম্ভাব্যতা যাচাই ও অর্থনৈতিক সংস্কার নিয়ে অর্থমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন IMF মিশন প্রধান ইভো ক্রুজনারের নেতৃত্বে প্রতিনিধি দল। বৈঠক শেষে আমির খসরু মাহমুদ চৌধুরী সাংবাদিকদের বলেন, নতুন ঋণ পেতে IMF-এর দেওয়া শর্তগুলো ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে। এ ব্যাপারে সন্তোষজনক আলোচনা হয়েছে বলেও জানান তিনি। অর্থমন্ত্রী বলেন, সরকারি কর্মীদের নতুন পে স্কেল নিয়ে IMF-এর প্রতিনিধি দলের সঙ্গে কোনো আলোচনা হয়নি। আগামী অক্টোবরে ব্যাংককে IMF-এর ভাইস প্রেসিডেন্টের সঙ্গে এই নিয়ে আরও আলোচনা হবে বলেও জানান অর্থমন্ত্রী। ক্রমান্বয়ে আমাদের বিভিন্ন পরিবর্তনগুলো ক্রমান্বয়ে আসবে, এগুলো ওভারনাইট কিছু করা সম্ভব না। সিকোয়েন্সিং একটা উই হ্যাভ এগ্রিড। প্রোগ্রামের যে নীতিমালা কী হবে, প্রিন্সিপাল কী হবে, এটা এখন এই আলোচনা চলছে। একটা পলিটিক্যাল গভর্নমেন্টের যে রেসপন্সিবিলিটি এবং দায়িত্ব, এটাকে তারা রেসপেক্ট করে। এই পর্যন্ত যে অগ্রগতি হচ্ছে বাংলাদেশের অর্থনীতি, তারা এটাতে সন্তুষ্ট। সেটা আর্থিক খাতে যে সমস্যাগুলো আছে, শেয়ার বাজার, ক্যাপিটাল মার্কেটে যে বিষয়গুলো আছে, এবং এমনকি ট্যাক্স জিডিপিতে যে আমরা 4,10,000 পার হয়ে গেছে, এটা প্রথমবারের মতো। ঢাকা দিবস উপলক্ষে 1 আগস্ট ঢাকা উৎসবের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার সংবাদ সম্মেলনে ঢাকা দক্ষিণের প্রশাসক আব্দুস সালাম জানান, 1 আগস্ট থেকে 7 আগস্ট পর্যন্ত কর্মসূচি নিয়েছে ঢাকার দক্ষিণ সিটি কর্পোরেশন। প্রথম দিন লালবাগ কেল্লা থেকে অনুষ্ঠানের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। একই সাথে আদি ঢাকার খাবারের স্টল পরিদর্শন, ক্লিন ঢাকা ও মশক নিধন কার্যক্রম, ঘুড়ি উৎসব, নৌকা বাইচ সহ 7 দিনব্যাপী নানান সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। দেশের সবচেয়ে মজবুত RFL ল্যাডার, যা 6061 গ্রেড অ্যালুমিনিয়ামে তৈরি। শক্তিশালী MS ক্রসবার নিশ্চিত করে সর্বোচ্চ নিরাপত্তা। RFL ল্যাডার।
রাজধানীতে ডিবির পৃথক অভিযানে বিদেশি অস্ত্র, বিপুল পরিমাণ স্কাফ সিরাপ ও ইয়াবাসহ 7 জনকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলাম জানান, অভিযানে 2টি বিদেশি বন্দুক, একটি বিদেশি এলজি ও 15 রাউন্ড লিড বল কার্তুজ উদ্ধার করা হয়। এছাড়া জব্দ করা হয়েছে 1750 বোতল ভারতীয় স্কাফ সিরাপ, 2000 পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক পরিবহনে ব্যবহৃত একাধিক যানবাহন। এসব ঘটনায় 7 জনকে গ্রেপ্তার করা হয়েছে। ডিবি সদস্যরা ধাওয়া করলে গাড়ি থেকে 2 ব্যক্তি তুরাগ নদীর দিকে দৌড়ে পালিয়ে যায়। এই সময় ধাওয়া করে জয়নাল আবেদিন নামে জনৈক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। নীল রঙের অপর একটি প্রাইভেট কার, পরে গাড়িটি তল্লাশি করিয়া 2টি বস্তায় রাখা 450 বোতল স্কাফ সিরাপ জব্দ করা হয়। এই ঘটনায় দারুসালাম থানায় মাদকদ্রব্য এবং অস্ত্র আইনে 2টি মামলা দায়েরের প্রক্রিয়াধীন। নারায়ণগঞ্জে পৃথক 2 ডাকাতি মামলার রহস্য উদ্ঘাটনের দাবি করেছে জেলা পুলিশ। পৃথক অভিযানে গ্রেপ্তার করা হয়েছে ডাকাত দলের 5 সদস্যকে। উদ্ধার করা হয়েছে লুট হওয়া প্রায় 8.5 ভরি স্বর্ণালংকার, বিভিন্ন মালামাল ও একটি শটগান। সোমবার জেলা পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সি জানান, গত 8 জুলাই সোনারগাঁওয়ের মেঘনা টোল প্লাজার কাছে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে একটি প্রবাসী পরিবারের গাড়ি থামিয়ে ডাকাতি করা হয়। এ ঘটনায় চট্টগ্রামের জোরারগঞ্জ থেকে ডাকাত দলে সর্দার কবির হোসেন সহ 4 জনকে গ্রেপ্তার করে পুলিশ। তাদের তথ্যের ভিত্তিতে উদ্ধার করা হয় লুট হওয়া স্বর্ণালংকার ও মালামাল। এদিকে বন্দরের 110 কেভি বিদ্যুৎ কেন্দ্র থেকে শটগান ডাকাতির ঘটনায় রূপগঞ্জ থেকে গ্রেপ্তার করা হয় ফারুক হোসেন ওরফে আইস ফারুককে। তার দেয়া তথ্যের ভিত্তিতে উদ্ধার করা হয়েছে একটি শটগান। গ্রেপ্তারদের বিরুদ্ধে একাধিক ডাকাতি, দস্যুতা ও অস্ত্র আইনের মামলা রয়েছে। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে র্যাব সদস্যদের আটকে রেখে মারধরের ঘটনায় প্রধান অভিযুক্ত শফিক ডাকাতকে গ্রেপ্তার করেছে র্যাব। র্যাব জানায়, গতকাল রোববার দিবাগত রাতে ঢাকার কামরাঙ্গীচর এলাকায় র্যাব 9 ও র্যাব 10-এর যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার শফিক নবীনগর উপজেলার খাগাতুয়া গ্রামের বাসিন্দা। তার বিরুদ্ধে হত্যা, ধর্ষণ ও ডাকাতি সহ 15টি মামলা রয়েছে। র্যাবের তথ্য অনুযায়ী গত 11 মে তথ্য সংগ্রহের কাজে যাওয়ার পথে নবীনগর খাগাতুয়া এলাকায় 4 র্যাব গোয়েন্দা সদস্যের ওপর হামলা চালায় শফিক ও তার সহযোগীরা। পরে তাদের 3 ঘন্টা আটকে রেখে নির্যাতন করা হয়। এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ঘটনার পর থেকে পলাতক ছিলেন শফিক ডাকাত। অবশেষে যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে র্যাব। যশোরে পূর্বশত্রুতার জেরে যুবদল নেতা রুবেল হোসেনকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। সকাল 11:30টার দিকে বাঘারপাড়ার খাজুরা তেল পাম্প সংলগ্ন গাড়ি মাপার স্কেলের সামনে এ ঘটনা ঘটে। নিহত রুবেল হোসেন বন্দভিলা ইউনিয়নের যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক। স্থানীয়রা জানায়, পূর্বশত্রুতার জেরে নিহত রুবেলের ছোট বোনের দেবর রাব্বি ধারালো অস্ত্র দিয়ে রুবেল হোসেনকে এলোপাথারি কুপিয়ে গুরুতর আহত করেন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ জানায়, ঘটনার তদন্ত ও অভিযুক্তকে গ্রেপ্তারে অভিযান চলমান। স্বামী স্ত্রীর বিরোধের জের ধরে খুলনায় ইজি বাইক চালক মারুফ হত্যা রহস্যের জট খুলেছে। খুলনার হরিণটানা থানার মোস্তফার মোড় এলাকায় একটি বাড়ির আঙিনা থেকে মাটি চাপা অবস্থায় উদ্ধার করা হয়েছে এক ইজি বাইক চালকের গলিত মরদেহ। পুলিশ জানায়, সোমবার সকালে স্বামীর বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ নিয়ে থানায় যান ফাল্গুনী খাতুন। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তিনি স্বীকার করেন, রমজান মাসে ইজি বাইক ছিনতাইয়ের উদ্দেশ্যে মারুফ নামে এক চালককে বাড়িতে ডেকে এনে শ্বাসরোধে হত্যা করা হয়। পরে মরদেহ বাড়ির আঙিনায় পুঁতে রাখা হয়। হত্যার পর ইজি বাইকটি ভেঙে বিভিন্ন অংশ বিক্রি করে দেওয়া হয়েছে বলেও জানিয়েছে পুলিশ। ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এই ঘটনায় মুরাদ মোল্লা ও তার স্ত্রী ফাল্গুনী খাতুনকে আটক করা হয়েছে। হত্যাকাণ্ডের পেছনে অন্য কোনো কারণ রয়েছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ।
চট্টগ্রামে ইন্টারনেট সেবাদাতা একটি প্রতিষ্ঠানে চাঁদা না পেয়ে সশস্ত্র হামলার অভিযোগ উঠেছে। দুপুরে নগরীর চকবাজার থানাধীন চন্দনপুরা এক্সেস রোডে ডিজিটাল.নেট ডিডিএনের কার্যালয়ে এ ঘটনা ঘটে। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায় একদল অস্ত্রধারী ভাঙচুর করতে করতে অফিসে ঢুকে। এ সময় তারা বিভিন্ন আসবাবপত্র, কম্পিউটার ভাঙচুর করে, তছনছ করে বিভিন্ন গুরুত্বপূর্ণ জিনিস। বিভিন্ন ডেস্কের ড্রয়ার থেকে লুটপাট চালায় তারা। এ সময় অফিসের কর্মচারীরা আতঙ্কিত হয়ে পড়ে। পরে তাদের সরে যেতে নির্দেশ দেয় অস্ত্রধারীরা। পরে কর্মচারীরা জানান, কিছুদিন আগে প্রতিষ্ঠানটির মালিককে ফোন করে 2 কোটি টাকা চাঁদা দাবি করা হয়। এই সময় অফিস থেকে কর্মচারীদের বেতনের জন্য রাখা টাকাসহ মোট 35 লাখ টাকা লুট করে সন্ত্রাসীরা বলে অভিযোগ করেন তারা। জড়িতদের শনাক্ত ও আইনের আওতায় আনতে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে বলে জানায় পুলিশ। যশোর নড়াইল মহাসড়কে বিজিবির অভিযানে প্রায় 24 লাখ টাকার স্বর্ণের বারসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার ভোর 4:30টার দিকে যশোর ব্যাটালিয়ন 49 বিজিবির একটি বিশেষ টহল দল নীলগঞ্জ ব্রিজ এলাকায় অভিযান চালায়। এ সময় তল্লাশি করে এক ব্যক্তির প্যান্টের পকেট থেকে বিশেষভাবে লুকানো অবস্থায় 116.62 গ্রাম ওজনের একটি স্বর্ণের বার উদ্ধার করা হয়। তার কাছ থেকে 2টি মোবাইল ফোন ও নগদ 2200 টাকাও জব্দ করা হয়েছে। বিজিবি জানায়, উদ্ধার করা স্বর্ণের বাজার মূল্য 23,58,989 টাকা। জব্দ করা মালামাল সহ মোট মূল্য প্রায় 23,74,000 টাকা। আটক ব্যক্তি কুমিল্লার নাঙ্গলকোটের তাজুল ইসলাম। বিজিবির দাবি, স্বর্ণের বারটি ঢাকা থেকে যশোর হয়ে নাভারণ সীমান্ত দিয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে নেওয়া হচ্ছিল। এ ঘটনায় মামলার পরে তাকে যশোর কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে। চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে 3.5 কোটি টাকার স্বর্ণালংকার সহ এক যাত্রীকে আটক করেছে কাস্টমস ও গোয়েন্দা সংস্থার সদস্যরা। সকালে দুবাইয়ের একটি ফ্লাইটে চট্টগ্রামে পৌঁছান শহীদুল ইসলাম নামে ওই যাত্রী। গোপন তথ্যের ভিত্তিতে তল্লাশি চালিয়ে তার বেল্ট ও পায়জামার নিচে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা 2 কেজি 600 গ্রাম স্বর্ণালংকার ও গলানো স্বর্ণ উদ্ধার করা হয়। আটক শহীদুল ইসলামের বাড়ি চট্টগ্রামের মিরসরাই উপজেলায়। জব্দ করা স্বর্ণের আনুমানিক বাজার মূল্য 3.5 কোটি টাকা বলে জানিয়েছে কর্তৃপক্ষ। ঘটনার পর তাকে আটক করে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের সহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ। ঢাকা থেকে পঞ্চগড়গামী একতা এক্সপ্রেস ট্রেন পাবনার ঈশ্বরদী বাইপাস স্টেশনে প্রবেশের সময় লাইনচ্যুত হয়েছে। বিকেলে এই ঘটনা ঘটে। এতে উত্তরাঞ্চলের সঙ্গে রাজধানীর রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ হয়। বিষয়টি নিশ্চিত করেন পাকশি বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা হাসিনা খাতুন। ঘটনার সত্যতা নিশ্চিত করে তিনি বলেন, খবর পেয়ে উদ্ধারকারী রিলিফ ট্রেন প্রস্তুত করা হয়। অল্প সময়ের মধ্যেই সেটি ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করবে। উদ্ধার কাজ শেষ হলে ট্রেন চলাচল স্বাভাবিক হবে। তাৎক্ষণিকভাবে লাইনচ্যুত হওয়ার কারণ বা কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। রেলওয়ে সংশ্লিষ্ট কর্মকর্তারা ঘটনাটির কারণ অনুসন্ধানে কাজ করছেন। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। দোহায় চিরনিদ্রায় শায়িত হলেন কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানি। রোববার লুসাইল কবরস্থানে তাকে সমাহিত করা হয়। এর আগে দোহার ইমাম মোহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব মসজিদে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজায় ঐতিহ্যবাহী কাতারি পোশাক পরিধান করে অংশ নেন অসংখ্য শোকার্ত মানুষ। 1995 থেকে 2013 সাল পর্যন্ত কাতারের আমিরের দায়িত্ব পালন করেন শেখ হামাদ। তার শাসনামলে এলএনজি রপ্তানির ওপর ভিত্তি করে বিশ্বে অন্যতম শীর্ষ ধনী রাষ্ট্রে পরিণত হয় কাতার। অর্থনৈতিক ভিত্তি মজবুত, সুশাসন প্রতিষ্ঠা সহ বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের জন্য আধুনিক কাতারের রূপকার বলা হয় শেখ হামাদকে। কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানির মৃত্যুতে গুলশানে কাতার দূতাবাসে খোলা শোক বই। সোমবার বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এই শোক বইয়ে স্বাক্ষর করেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সরকারের জ্যেষ্ঠতম
মন্ত্রী হিসেবে শোক বার্তায় স্বাক্ষর করেন তিনি। স্থানীয় সরকার মন্ত্রী জানান, শেখ হামাদ বিন খলিফা আল থানির মৃত্যুতে শোক প্রকাশের অংশ হিসেবে বাংলাদেশ সরকার আগামী বৃহস্পতিবার অর্থ দিবস রাষ্ট্রীয় শোক পালন করবে। এছাড়া কাতারের আমির রাজ পরিবার ও ভাতৃপ্রতিম জনগণের প্রতি বাংলাদেশের সংহতি ও সমবেদনা জানাতে জাতীয় সংসদের স্পিকারের নেতৃত্বে একটি প্রতিনিধি দল দোহা সফর করবে। প্রবাসীদের পাসপোর্ট জটিলতা নিরসন এবং সাম্প্রতিক অপরাধ দমনে সৌদি প্রশাসনের সাথে যৌথভাবে কাজ করার কথা বলেছেন বাংলাদেশি রাষ্ট্রদূত মোহাম্মদ দেলওয়ার হোসেন। সৌদি আরবের রাজধানী রিয়াদে বাংলাদেশ দূতাবাসে আয়োজিত এক মতবিনিময় সভায় স্থানীয় সাংবাদিকদের সাথে আলাপকালে একথা বলেন তিনি। একই সাথে দূতাবাসে দুর্নীতির অভিযোগ প্রসঙ্গে সুনির্দিষ্ট প্রমাণ দাবি করে রাষ্ট্রদূত আরও বলেন, সত্যতা মিললে তিনি নিজেই বাংলাদেশ সরকারের কাছে এর বিচার চাইবেন। এছাড়া অপরাধ নির্মূলে জিরো টলারেন্স নীতি ঘোষণার পাশাপাশি প্রবাসীদের সব ধরনের আইনি সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দেন বাংলাদেশের রাষ্ট্রদূত। অবশ্য সেই সাথে পাসপোর্টজনিত সমস্যা আগামী 1 মাসের মধ্যে সমাধান হয়ে যাবে বলেও আশ্বাস দেন তিনি। কয়েকদিনের টানা বর্ষণের পরও ভারতে সক্রিয় রয়েছে ক্রান্তীয় মৌসুমী বায়ু। আগামী 2 থেকে 3 দিন দেশটির উত্তর পূর্ব পশ্চিমবঙ্গ এবং বিহার সহ 18টি রাজ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টি অব্যাহত থাকতে পারে। এছাড়া 5টি রাজ্যে রাজি আবহাওয়া সতর্কবার্তা জারি রেখেছে ভারতের আবহাওয়া অফিস। এদিকে চীনের পূর্বাঞ্চলে আঘাত হানার পর ক্রমেই দুর্বল হয়ে ক্রান্তীয় ঝড়ে পরিণত হয়েছে টাইফুন বাবি। এর প্রভাবে দেশটিতে এখনও ঝোড়ো হাওয়া সহ প্রবল বৃষ্টি অব্যাহত রয়েছে। নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে ঝেজিয়াং প্রদেশের 28 লাখের বেশি বাসিন্দাকে। ঝড়ের তাণ্ডবে উপড়ে গেছে 1,500-এর বেশি গাছপালা। আকস্মিক বন্যায় তলিয়ে গেছে প্রধান শহরগুলো। এছাড়া টাইফুন বাবির প্রভাবে ক্ষতির মুখে পড়েছে জাপান, তাইওয়ান সহ ফিলিপিন্সের বড় একটি অংশ। ভারী বৃষ্টি, আকস্মিক বন্যা, ভূমিধস এবং গাছ পড়ে ফিলিপিন্সে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে 20 জনে। এখনও নিখোঁজ অনেকে। দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা পরিষদ জানিয়েছে, ক্ষয়ক্ষতির মুখে পড়েছে 1.5 লাখ পরিবার। বঙ্গোপসাগরে মাছ ধরার একটি ট্রলার ডুবে মারা গেছে 9 জন মৎস্যজীবী। এখনও নিখোঁজ 6 জেলে। চলতি মাসের শুরুতে পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলার শঙ্করপুর মৎস্য বন্দর থেকে গভীর সমুদ্রে ধরতে যাওয়া এফবি মা কালী ট্রলারটি বৈরী আবহাওয়ার কবলে পড়ে কয়েকদিন পরই ট্রলারটি ডুবে যায়। মাছ ধরার ট্রলারটি একে একে উদ্ধার করা হয় 9 জেলের মরদেহ। এ ঘটনায় শোকের ছায়া নেমেছে রাজ্যের কাকদ্বীপ এলাকায়। রাতভর চলছে উদ্ধার কাজ। এখনও বেশ কয়েকজন জেলে নিখোঁজদের সন্ধানে সোমবার দিনভর তল্লাশি অভিযান চালায় স্থানীয় প্রশাসন। ফের ইরানের বন্দর আব্বাস সিরিক, জাস্ক ও কেশম দ্বীপের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এতে অন্তত 1 জন নিহত ও 4 জন আহত হয়েছেন। মার্কিন সেন্ট্রাল কমান্ড জানায়, হরমুজে নিরাপদে জাহাজ চলাচল নিশ্চিতে রোববার 3 ঘন্টারও বেশি সময় ধরে ইরানে হামলা চালায় ওয়াশিংটন। যুক্তরাষ্ট্রের হামলাকে সরাসরি যুদ্ধবিরতির লঙ্ঘন উল্লেখ করে প্রতিবেশী দেশগুলোকে হামলায় মদদ না দিতে সতর্ক করেছে ইরানের পররাষ্ট্র দপ্তর। এর আগে যুক্তরাষ্ট্রের হামলার জেরে ইরান সাময়িকভাবে হরমুজ বন্ধের ঘোষণা দিলেও ট্রাম্প দাবি করেন বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য সচল জনপথটি। এদিকে পাল্টাপাল্টি হামলার জেরে বেড়েছে অপরিশোধিত জ্বালানির দাম। 3%-এরও বেশি বেড়ে ব্যারেল প্রতি ব্রেন্ট ক্রুডের নতুন দাম $78.50।
গাজায় যুদ্ধবিরতি ভেঙে নতুন দফা ইসরায়েলি হামলায় শিশুসহ 5 জন নিহত হয়েছেন। রোববার গাজার সাবরা এলাকায় একটি দোকানে ড্রোন হামলা চালায় ইসরায়েল। এতে 4 জন প্রাণ হারিয়েছেন। দায় স্বীকার করে ইসরায়েলের সামরিক বাহিনী জানায়, সন্ত্রাসী অবকাঠামো লক্ষ্য করে হামলা চালিয়েছে তারা। এছাড়াও মধ্য গাজার একটি শরণার্থী শিবিরে ইসরায়েলের হামলায় 9 বছর বয়সী এক শিশু মারা গেছে। ভেনেজুয়েলায় 7 মাত্রার জোড়া ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 4,490। এখনও নিখোঁজ বহু মানুষ। দেশটির ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট দেলসি রদ্রিগেজ জানিয়েছেন, ভূমিকম্পে আহত হয়েছেন অন্তত 16,000-এর বেশি। উদ্ধার করা হয়েছে প্রায় 6,500। ঘরবাড়ি হারানো অন্তত 18,000 মানুষের জন্য অস্থায়ী ক্যাম্পের ব্যবস্থা করেছে দেশটির সরকার। সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে অন্তত 1.5 লাখ মানুষের প্রতি। কর্তৃপক্ষ জানিয়েছে, ভূমিকম্পে 108টি ভবন পুরোপুরি ধসে গেছে। ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় 900 ভবন। গেল 24 জুন ভয়াবহ 2টি ভূমিকম্প হয় ভেনেজুয়েলায়। এরপর প্রায় 1200 আফটারশক রেকর্ড করা হয় দেশটিতে। থাইল্যান্ডে ব্যাংককে একটি বারে ভয়াবহ অগ্নিকাণ্ডে 27 জন প্রাণ হারিয়েছেন। আহত ও দগ্ধ হয়ে হাসপাতালে ভর্তি অন্তত 63 জন, যাদের মধ্যে 22 জনের অবস্থা আশঙ্কাজনক। সোমবার দিবাগত রাতে ব্যাংককের চাতুচাক এলাকার জনপ্রিয় একটি বারে আগুনের ঘটনা ঘটে। মুহূর্তেই আগুন চারদিকে ছড়িয়ে পড়লে দিক বিদিক ছুটতে থাকেন অনেকে। পরে দমকল কর্মীদের প্রায় 30 মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ঘটনাস্থল পরিদর্শন শেষে থাইল্যান্ডের প্রধানমন্ত্রী অনুতিন চার্নভিরাকুল জানান, ভবনের পেছনে টয়লেটের সবচেয়ে বেশি মরদেহ উদ্ধার করা হয়েছে। আগুন থেকে বাঁচতে সেখানে আশ্রয় নিয়েছিলেন তারা। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিক ধারণা কর্তৃপক্ষের। স্পেনের রাজধানী মাদ্রিদে সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন 2 জন। সোমবার স্থানীয় সময় ভোরবেলায় মাদ্রিদের একটি মেট্রো স্টেশনের প্রবেশপথে ঢুকে পড়ে একটি গাড়ি। শহরের উত্তরে একটি প্রাইভেট কার আরেকটি গাড়ির সঙ্গে সংঘর্ষের পর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এ সময় সেটি বেগোনিয়া মেট্রো স্টেশনের প্রবেশপথ ভেঙে সিঁড়িতে ছিটকে পড়ে। ঘটনাস্থলে উপস্থিত হয়ে গাড়িটিকে ক্রেনের সাহায্যে উপরে টেনে তুলে আনেন। গাড়ির ধাক্কায় ক্ষতিগ্রস্ত হয়েছে মেট্রো স্টেশনের গেটের সিঁড়ির সামনের অংশ। দুর্ঘটনা কবলিত গাড়ির ভেতর থেকে উদ্ধার করা হয় 2 আরোহীকে। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে এরই মধ্যে তদন্তে নেমেছে পুলিশ। 78 বছর বয়সে মারা গেলেন হলিউডের জনপ্রিয় অভিনেতা স্যাম নিল। অস্ট্রেলিয়ার সিডনিতে মৃত্যুবরণ করেন তিনি। বিষয়টি নিশ্চিত করেছে তার পরিবার। নিউজিল্যান্ডের এই তারকা জুরাসিক পার্ক, দ্য পিয়ানো, পিকি ব্লাইন্ডার্স সহ বহু আলোচিত সিনেমা ও সিরিজে অভিনয় করে খ্যাতি অর্জন করেছেন। 2023 সালে প্রকাশিত আত্মজীবনীতে স্যাম নিল জানান, 2022 সালে এক ধরনের বিরল রক্তের ক্যান্সারে আক্রান্ত হয়েছিলেন তিনি। দীর্ঘ চিকিৎসার পর সেরে উঠলেও নিয়মিত চিকিৎসা নিতে হচ্ছিল তাকে। 1947 সালে উত্তর আয়ারল্যান্ডে জন্ম নেওয়া স্যাম নিল 1954 সালে পরিবারের সঙ্গে পাড়ি জমায় নিউজিল্যান্ডে। 30 বছর বয়সে নিউজিল্যান্ডের চলচ্চিত্র স্লিপিং ডগসের মাধ্যমে প্রথম আলোচনায় আসেন তিনি। এরপর 1993 সালে দ্য পিয়ানো ছবিতে অভিনয় করে রাতারাতি তারকা বনে যান স্যাম নিল। অনবদ্য অভিনয়ের জন্য ভূষিত হয়েছে নাইটহুড উপাধিতে। তার মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ। এবারে খেলার খবর। আসন্ন টি-20 সিরিজকে সামনে রেখে জিম্বাবুয়ের বুলাওয়েতে এখন ব্যস্ত সময় পার করছে বাংলাদেশ ক্রিকেট দল। কন্ডিশনের সাথে মানিয়ে নিতে নেটে চলছে ব্যাটার ও বোলারদের কঠোর পরিশ্রম। আগামী বুধবার প্রথম টি-20 ম্যাচে জিম্বাবুয়ের মুখোমুখি হবে বাংলাদেশ। ইনজুরির কারণে দলে নেই টাইগারদের নিয়মিত অধিনায়ক লিটন দাস। দলের নেতৃত্বের ভার যথারীতি তাওহিদ হৃদয়ের কাঁধে।
এই সিরিজে নতুন করে ডাক পেয়েছেন ইয়াসির আলী। সাদা বলের এই ফরম্যাটে জিম্বাবুয়ের বিপক্ষে বরাবরই ফেভারিট লাল সবুজের প্রতিনিধিরা। পরিসংখ্যানে এগিয়ে থাকলেও ঘরের মাঠে জিম্বাবুয়েকে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই বাংলাদেশের, কেননা চলতি সিরিজের একমাত্র টেস্টে বড় ব্যবধানে হারের পর ওয়ানডে সিরিজটাও হেরেছে টাইগাররা। জিম্বাবুয়ের বিপক্ষে 3 ম্যাচের টি-20 সিরিজ খেলতে বুলাওয়েতে অবস্থান করছে বাংলাদেশ দল। টি-20 সিরিজের আগে সেখানে প্রথমবার অনুশীলন করেছে টাইগাররা। জিম্বাবুয়েতে চলতি সফরে ভুলে যাওয়ার মতো সময় পার করছে বাংলাদেশ দল। ইনিংস ব্যবধানে টেস্ট হারার পর ওয়ানডে সিরিজও খুঁয়েছে টাইগাররা। তবে টি-20 সিরিজে ঘুরে দাঁড়াতে চায় তাওহিদ হৃদয়ের দল। সে লক্ষ্যে নিজেদের ঝালিয়ে নিচ্ছেন ক্রিকেটাররা। হারারের চেয়ে বুলাওয়েতে কন্ডিশন আলাদা বলে জানিয়েছেন মোসাদ্দেক হোসেন সৈকত। শেষ কিছু ম্যাচে আশানুরূপ খেলতে না পারলেও সুযোগ পেলে দলের জায়গা ধরে রাখতে অবদান রাখতে চান এই ব্যাটিং অলরাউন্ডার। ডিফারেন্ট কন্ডিশন এখানে, সো অবশ্যই এখানকার বাতাসটা একটু বেশি। অবশ্যই নিজের লক্ষ্য থাকবে, যখনই কিনা সুযোগ পাবো খেলার, ম্যাচ খেলার, ওই সময়টাতে চেষ্টা করবো নিজের যে ইম্প্যাক্টটা টিমের জন্য রাখার এবং সেটাতে যেন টিম জিততে পারে। সবসময় সেটাই লক্ষ্য থাকে এবং ব্যক্তিগত লক্ষ্য বলতে এটাই আমার ব্যক্তিগত লক্ষ্য, যে টিমকে জেতানো। ইংল্যান্ড ক্রিকেটে চলছে চরম অস্থিরতা। অধিনায়ক বেন স্টোকসের অবসরের পর এবার টেস্ট দলের কোচের পদ থেকে বরখাস্ত করা হলো ব্রেন্ডন ম্যাককালামকে। আর এর মাধ্যমে অবসান ঘটল ইংল্যান্ডের বিখ্যাত ব্যাসবল যুগের। চিরপ্রতিদ্বন্দ্বী অস্ট্রেলিয়ার কাছে 4-1 ব্যবধানে অ্যাশেজ বিপর্যয় ও ঘরের মাঠে নিউজিল্যান্ডের কাছে সিরিজ হার চাপ বাড়িয়েছিল ম্যাককালামের উপর। তবে শুধু মাঠের পারফরম্যান্সই নয়, ক্রিকেটারদের লাগামহীন নৈশকালীন পার্টি এবং শৃঙ্খলা ভঙ্গের মতো একাধিক বিতর্কিত ঘটনা ইসিবিকে এই সিদ্ধান্ত নিতে বাধ্য করেছে। ম্যাককালামের অধীনে ইংল্যান্ড মোট 49 টেস্টে খেলে 27 জয়ের বিপরীতে পরাজিত হয়েছে 20 ম্যাচে। অন্যদিকে আগামী 19 আগস্ট পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজের আগে কোচ ও অধিনায়কহীন এক চরম সংকটে পড়েছে ইংল্যান্ড। কার কাঁধে উঠবে টেস্ট দলের কোচের দায়িত্ব তা এখনও জানায়নি ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড। শেষ করছি এখনটার চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv এবং ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।